এখন যে প্রস্তাবনা দেওয়া হয়েছে আইনি ভিত্তির যে ধরনের নতুন জিনিস কয়েকটা অ্যাড করা হয়েছে, যেভাবে গণভোটে যাবে, নোট অফ ডিসেন্ট থাকবে না, সেটার কিছু খারাপ দিক আপনি শুনলেন। আমি একটু আপনার কাছে শুনতে চাই, তার মানে ব্যাপারটা কি এরকম যে সংস্কারের পক্ষে এবং বিপক্ষের একটা জায়গা, সেখানে নোট অফ ডিসেন্ট যদি না থাকে, এবং যে কথাটা এখানে ডক্টর জাহিদও বললেন যে কাউকে কি এখানে তাহলে উস্কে দেওয়া হচ্ছে না এর পক্ষে ভোট দেওয়ার জন্য, এটা আসলে কি পরিস্থিতি সৃষ্টি করতে পারে, বা এটা কি ইচ্ছাকৃত বিএনপিকে এরকম দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা? না, বিএনপিকে ঠেলে দিলেই বিএনপি সেদিকে যাবেই বা কেন? কথা হচ্ছে না, কিন্তু বিএনপি তো নোট অফ ডিসেন্ট আছে, বিএনপি তো আমি আপনাকে বলি, আমি বুঝতে চাই বিষয়টা। কথা হচ্ছে জুলাই সনদের যেই প্রস্তাবনা, সেটার মধ্যে নোট অফ ডিসেন্টগুলো লেখা আছে, ঠিক আছে? আমি আপনাকে পড়ে শোনাই, জাহিদ ভাই তো পড়ে শোনাইলো, আমি আপনাকে পড়ে শোনাই। এখন কথা হচ্ছে যে এই জুলাই আমরা যখন মানুষের কাছে ভোট চাচ্ছি, আমরা কি বলছি যে তফসিলে অন্তর্ভুক্ত 1 জুলাই সনদ যেটা আছে, এইটার ভিত্তিতে আপনার কাছ থেকে আমি ম্যান্ডেট চাচ্ছি যে আপনি এটা বাস্তবায়ন চান কিনা, হ্যাঁ অথবা না বলুন, তাই তো? ধরেন ওনারা হ্যাঁ বললো, না বললে তো কি হবে সেটা নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব। হ্যাঁ যেটা বললো এই জুলাই সনদের উপরে বললো, জুলাই সনদে ওখানে যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট আছে, সেই নোট অফ ডিসেন্টের ব্যাপারে ফয়সালা কি হবে, এটাই তো প্রশ্ন। এখন ধরেন আমরা 33টা দল বললাম, 33টা দলের মধ্যে 2টা দল, একটা দল নোট অফ ডিসেন্ট দিল, তো এটা আপনার এই 2টা দল নোট অফ ডিসেন্ট দিলে এটা জনগণের কাছে যাবে না? জনগণ আমরা যে উনি যে দেখেন প্রিন্স ভাই কিন্তু একটা কন্ট্রাডিক্টরি কথা বললেন, উনি বললেন জনগণেরকে উপেক্ষা করা হচ্ছে, আবার ওনারা গণভোটেরও বিরোধিতা করলেন। তাহলে জনগণ এই সময় গণভোটের বিরোধিতা না, আপনার সময়টুমের বিষয় না, আপনি এই সময় তো অপেক্ষা করার কথা বলছেন, এখানে পুরো অপ্রয়োজনীয়। না আপনি এই সময় অপেক্ষা করার কথা বলছেন, তাহলে এই সময় তো গণভোট দরকার। আমি মনে করি সেটা আপনি বলছেন, আমি বলছি এই সময় অপ্রয়োজনীয়, যদি গণভোট দরকার হয় না পার্লামেন্ট তখন আমরা করব। না ওইটা ঠিক আছে, ওইটা আলাদা কথা, কিন্তু যখন বলছেন যে জনগণকে উপেক্ষা করা হচ্ছে, হ্যাঁ না এখন তো তাইলে জনগণকে উপেক্ষা করলেই তো করার কারণেই তো গণভোটের প্রশ্নটা আসছে। আপনি গণভোট ছাড়া জনগণের মতামত নিবার কি আর কোনো পথ আছে বলেন, যদি আমরা কোনো একটা পার্টিকুলার ইস্যুতে নেই? এখন প্রশ্ন হচ্ছে গণভোট আমরা ইতিহাসে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, আমরা হ্যাঁ নার মধ্যে ছিলাম, কিন্তু জুলাই সনদের এই যে এতগুলো প্রস্তাবনা, এটা একটা প্যাকেজের মধ্যে দিয়ে হ্যাঁ বলে একটা মানুষের সামনে দেয়া যে আপনি তুমি এটা চাও কিনা, হ্যাঁ বলো বা না বলো, সে যদি এটা অর্ধেক চায় তার জন্য কি? আমি আপনাকে যদি বলি, আমি এই প্রশ্নটারই আমি আপনাকে কাউন্টার কোশ্চেন করি। ধরেন সংবিধান প্রণয়নের দায়িত্ব কার উপর থাকে? গণপরিষদের উপর থাকে। তো গণপরিষদকে জনগণ কি হ্যাঁ আর না দেয়, না সব সংবিধানের সব পড়া লিখে লিখে তারপর দেয়? গণপরিষদকে সে বলে যে তোমাকে এখতিয়ার দিলাম সংবিধান তৈরি করার, এই তো। সেই এখতিয়ারের জন্য তো যাওয়া হয়নি যে আমরা এই একটা জাতীয় ঐক্যমত কমিশন করব, আমরা করব কি করব না, সেই প্রশ্নে তো যাওয়া হয়নি। বিষয়টা তো এরকমই। ধরেন আমরা যে সংস্কার কমিশনে ঐক্যমত্য কমিশনে এত আলোচনা করলাম, লাইভ টেলিকাস্ট হলো, পত্রিকায় নিউজ করলেন, টক শো হলো, এটা জনগণের সামনেই তো করলাম, জনগণকে তো জানালাম। গণপরিষদ যখন হবে তাও তো তাই তো হবে, গণপরিষদের সাংবিধানিক বিতর্ক হবে, জনগণ শুনবে, জনগণ তো আর ভোট দিতে পারবে না। জনগণ তো একবার ভোট দিয়ে ফেলেছে গণপরিষদকে যে তোমাদেরকে আমরা সংবিধান প্রণয়নের দায়িত্ব দিলাম। তো তাহলে সেটা এখানে তো একরকম এইবারে যে আলোচনাটা হলো, এটা আমার কাছে, আমি এর আগেও বলেছি, আমার কাছে মনে হচ্ছে একরকম যে গণপরিষদে যেরকম আলোচনা হয় সেটাই হয়েছে। আমরা গণপরিষদ নাম দেইনি, কিন্তু একরকম গণপরিষদ বেশি। আমি আপনাকে বলি তার চাইতে বেশি 70 সালের নির্বাচনের ফলে যে পার্লামেন্টটা হয়েছিল, ওটাকে তো গণপরিষদ বলা হয়েছিল, মানে একটা দলই লিড করেছিল, এবং সেখানে একটা বিরোধী দল ছিল, সম্ভবত ন্যাপ বা কেউ ছিল, উনি ভালো বলতে পারবেন, এগুলো নিয়ে বেশি পাণ্ডিত্য ওনার, আমি পাণ্ডিত্যের স্বতন্ত্র প্রার্থীও ছিলেন সেখানে। এবারে দেখেন 30টা দলের প্রতিনিধিত্ব, কোনোদিন বাংলাদেশের গণপরিষদ হলে 30টা দলের প্রতিনিধিত্ব থাকবে না, এরকম হতো না, ঠিক আছে? না, কিন্তু আমার কথা হচ্ছে যে গণভোটটা তাহলে তখন এর আগে নেওয়া হলো না কেন, সেটা বোধহয় বেশি। এটা তো ভাই আপনাকে তো বুঝতে হবে, আপনি একটা স্বাভাবিক পরিস্থিতিতে নাই। আপনি সবসময় মনে রাখতে হবে যে আপনি একটা সরকার পালিয়ে গেছে, ঠিক আছে? এই যে এত সংবিধানের কথা বলেন, আমার একটা ছোটবেলার স্মৃতি মনে পড়ে, আমরা ওই ভাই বোন বেশি ছিলাম, তো ওই কার ব্রেডটা কত বড় হলো, কার প্লেটে খাবার বেশি হলো, আমরা এটা নিয়ে ঝগড়াঝাটি করতাম। তো এক সময় মা এসে বলতো যে তোদের কারোর খাওয়ার দরকার নেই, সব খাবারগুলো নিয়ে যেত। তখন আমরা বসে এখন চিন্তা হারে যা পাইছিলাম সেটাও বা কম হলো। আমাদের অবস্থাটা হচ্ছে এরকম, আমরা সংবিধান বিধান নিয়ে বহু পাণ্ডিত্য দেখাচ্ছি, কিন্তু এই সরকার, এই রাষ্ট্রটা এসে দাঁড়িয়েছে অসাংবিধানিক একটা পরিবর্তনের মধ্যে দিয়ে। বিগত 15 বছর সংবিধানকে দুমড়ে মুচড়ে নর্দমায় ফেলা হয়েছে, এবং সেটা ওনারা চুল পাকিয়ে ফেলেছেন
এই প্রিন্স ভাইরা, তখন ওনারা কিন্তু এগুলো নিয়ে খুব চিন্তা করেন নাই যে জনগণের উপেক্ষা করা হচ্ছে কিনা, এগুলো নিয়ে ওনারা ভাবেন নাই তখন। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম একটা পরিস্থিতিতে রাষ্ট্রের পরিবর্তন আসছে, আমরা প্রায় 8 মাস ধরে এটা নিয়ে চর্চা করেছি, আমরা ঐকমত্য হতে পারি নাই, দেন কি করা বলেন? আমরা তো এই জন্যই বলছি যে এত আলোচনার পরে সরকার একটা সিদ্ধান্ত দেখ, দিয়া ভাই গণভোটে যান, ইলেকশনটা হোক। আমাদের ত্রুটি বিচ্যুতি যা আছে এটা গ্রাজুয়ালি আপনাকে তো এখানে আমাদের শুনেন, আমি আপনাকে বলি, মানে আমি আর কি বলবো, আমি এগুলো বলতে বলতে হয়রান হয়ে গেছে এতদিন। কিছুদিন আগে করোনা হয়েছিল না, করোনায় সব মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছিল না, সব অফিস বন্ধ করে দেওয়া ছিল না? এটা কি সংবিধান সম্মত না সংবিধান বিরোধী? আমার মনে হয় যে সেটা একটা প্রাকৃতিক দুর্যোগে আমরা সবাই ঐক্যমত্য হয়েছিলাম। সংবিধানেও সেটা একটা বিশেষ পরিস্থিতিতে আমরা ঐক্যমত্য হয়েছিলাম। আমরা শেখ হাসিনা সরকারকে মানি না, অবৈধ সরকার মনে করি। এখন তো সেই ঐক্যমত্য, না আমি আপনাকে বলি, অবৈধ সরকারের লকডাউন মেনেছি তো আমরা, নিশ্চয়ই কোন একটা যুক্তিতে মেনেছি, যে একটা বাধ্য হয়ে একটা পরিস্থিতির শিকার হয়ে। আমি বারবার বলি, একটা পরিস্থিতির মধ্যে আমরা এসে পড়েছি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একেবারে ব্ল্যাক এন্ড হোয়াইট দাড়ি কমা ঠিক রেখে আপনি পারবেন না। আচ্ছা, আপনাকে আস্তে আস্তে যেতে যেতে এটা একটা জায়গায় গণতান্ত্রিক চর্চা গিয়ে এটাকে ঠিক করতে হবে। আমরা যতই এখানে বিতর্ক করি, উনি ওনার দলের আইনজীবী আনবেন, উনি ওনার দলের আইনজীবী আনবেন, আমি আমার দলের আইনজীবী আনবেন, একজনে একরকম করে ব্যাখ্যা এখানে একটি অভিযোগ এসেছে যে এনসিপির পক্ষ থেকে যে চাওয়া আছে ঠিক সেইভাবেই এখানে প্রস্তাবনাটা দেয়া হলো, সেই বিষয়ে আপনি কি বলবেন? যে আমরা তো ঐক্যমতে পৌঁছতে গেলে শুনেন, গণভোটের কথা প্রথম আমরা বলেছিলাম, তাই তার মানে কি এটা যে আমার কথাটাই শোনা হয়েছে? এটা তো একটা সমস্যা। এটাও বলা উচিত। আমি তো আপনাকে বলতেছি যে এই সমস্যাগুলো, যেমন আমি প্রথম বলেছিলাম যে ফাইনালি ডক্টর ইউনূস ডিসাইড করতে হবে ইলেকশনটা কি নভেম্বরে হবে বা ডিসেম্বরে হবে নাকি একসাথে হবে। উনারা তো সেটাই বলেছেন এখন, যে নভেম্বরেও করতে পারেন, একসাথেও করতে পারেন। এখন ডক্টর ইউনূসকে তো একটা সিদ্ধান্ত দিতে হবে। এখন যদি ডক্টর ইউনূসকে সিদ্ধান্ত দেয়, তার মানে কি এটা যে আমার কথা শোনা হইলো না? ঠিক আছে, এখন কথা হচ্ছে কারোর সাথে তো মিলবে কথা। আপনি যদি বলেন যে জেসিন যেটা বলছে এটাই শুনছে, এটা শুনে নাই, তাহলে তো এটা সমাধান হবে না কোনোদিন।